ঈশানের কথায় পদ্ম ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। কখনো এই লোক ভালো হবে না, সে ভালো করেই জানে। তার কি একটু লজ্জাবোধ নেই? একটা অসহায় মেয়েকে পেয়ে এইসব বলে? ঈশান পদ্মের মলম লাগানো শেষ করে আবার জায়গা মতো মলম রেখে দেয়। শোনো, এটা আবার লাগিয়ে নিও। প্রত্যেকবার যে আমি লাগিয়ে দিব সেটা ভেবো না। ঈশানের কণ্ঠ স্বাভাবিক। পদ্মের ভীষণ অভিমান হলো কথাটি শুনে। দ্রুত পায়ে রুম থেকে চলে আসলো। নিচে হায়াত শেখ আর মনিরা শেখ বসে বসে কথা বলছেন। পদ্ম তাদের কাছেই গেল। পদ্মকে দেখে হায়াত শেখ বললেন, কি গো, তোমার বরের সেবা শেষ হয়েছে? পদ্ম সৌজন্যবোধক হাসি দিল, তবে কিছু বলল না। মনিরা শেখ পদ্মকে ওনার পাশে বসিয়েছেন। মনিরা শেখ পদ্মের চিবুক ধরে বলল, পরের বার দেখে শুনে হাঁটবে। বড় হয়েছ, বিয়ে হয়েছে, সব দিক দিয়েই খেয়াল রাখতে হবে। পদ্ম মাথা নাড়িয়ে বলল, জি মা। হায়াত শেখ পদ্মের কাঁধে হাত দিয়ে বলল, মুনিরা, তোমার ছেলের বউকে কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। পদ্ম মুচকি হাসল। ছোট থেকেই কেউ যদি তার সামনে তাকে নিয়েই প্রশংসা করে তাহলে সে খুশি হয়। মন চায় প্রজাপতির মতো ডানা মেলে উঠতে। তাদের তিনজনের মাঝে ঈশানের আগমন ঘটল। ঈশান পদ্মের পাশে বসেছে। শুধুমাত্র এখানে মুনিয়া শেখ আর হায়াত শেখ আছে বলে উঠে যেতে পারছে না, না হলে তার শাশুড়ি শত প্রশ্ন করবেন। ইচ্ছে করছে উঠে যেতে, পরিস্থিতি এমন যে সে উঠতেও পারছে না। হায়াত শেখ ঈশানের উদ্দেশ্যে বললেন, ইজান কি তোমার ওই ফ্ল্যাটে থাকো? ঈশানের কোনো হেলদোল নেই, সোফায় একেবারে আধশোয়া হয়ে বসেছে। থাকি। তবে অন্য কোথাও চাকরি নিলে হসপিটাল থেকে কাছে হলে থাকবো, নাহলে এখানে পদ্মকে রেখে আমি আলাদা থাকবো। ঈশানের কথায় মনিরা শেখ আর পদ্ম দুজনেই অবাক হয়ে যায়। পদ্ম মনে মনে বলছে, এই লোকটা এমন বলছে কেন? কি আবোল তাবোল বলা শুরু করেছে? মনিরা শেখ অবাক কণ্ঠে বলল, অন্য কোথাও চাকরি মানে কি বলছিস তুই এইসব? ঈশান যে অবস্থায় ছিল ওই অবস্থায় থেকে উত্তর দিল, এই হসপিটালের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, অন্য কোথাও চাকরি নেব। কোথায় নিবি এখন? কত হসপিটাল বসে আছে আমার জন্য, বাধ্য এসব কথা। আমারটা আমাকে ভাবতে দাও। পদ্ম পিছন ফিরে ঈশানের দিকে তাকালো। ঈশান তার দিকেই তাকিয়ে আছে। ঈশানের দৃষ্টি যেন খুব গভীর। তৎক্ষণাৎ পদ্ম আবার সামনে ফিরে গেল। মনিরা শেখ অসহায় কণ্ঠে বলল, তোকে নিয়ে আমি আর পারি না। কেন যে হুঠার সিদ্ধান্ত নিস? আমি শুধু তোর ভালো চাই। ঈশান পদ্মের দিকে তাকিয়ে বলল, ভালো আছে, যে বউ বিয়ে করিয়েছ। সবাই একদম পদ্মের দিকে তাকালো। যা দেখে পদ্মের অস্বস্তি লাগা শুরু করলো। মাথাটা নিচু করে ফেলল। হায়াত শেখ বললেন, এরকম সুন্দরী বউ বিয়ে করলে তো ভালো থাকার কথা। ঈশান হেসে বলল, এজন্যই তো ভালো আছে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। মনিরা শেখ উঠে তাড়াতাড়ি দরজা খুললেন। হুমায়ুন শেখ এসেছেন। পদ্ম হুমায়ুন শেখের সাথে বেশ কিছুক্ষণ কথা বলল। তিনি খুব অমায়িক একজন মানুষ, তা দেখলেই বোঝা যায়। পদ্মকে ওনার মেয়ের মতোই স্নেহ করেন। বুঝতেই দেন না যে উনি পদ্মের শাশুড়ি। ঠিক তার বাবার মতোই ভালোবাসেন। পদ্মের বাবা চলে যাওয়ার পর এই প্রথম পদ্মের কোনো আফসোস হয়নি এই বাড়িতে এসে, কারণ হুমায়ুন শেখ যেন বুঝতেই দেননি কিছু। উনি রুমে চলে গেলেন। ওনার পিছন পিছন মনিরা শেখও গেলেন। শুধু রয়ে গেল ঈশান, তার ফুপ্পি আর পদ্ম। হায়াত শেখ পদ্মকে উদ্দেশ্য করে বললেন, তা পদ্ম, আমরা দাদি ডাক শুনবো কবে? পদ্ম তো যেন লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। পদ্মকে লজ্জা দিতে ঈশান আরও বলল, তুমি কবে দাদি ডাক শুনতে চাও বলো। যেদিন তোমরা শোনাবা সেদিনই তো শুনতে পারবো, তাই না? আহা ফুপি থাক, তুমি সে টেনশন নিও না। তোমাকে খুব তাড়াতাড়ি দাদি ডাক শোনানোর দায়িত্ব নিলাম। পদ্ম তো রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। তারা কী সব কথা শুরু করেছে? লজ্জা করছে না তাদের? পদ্মের তো মন চাচ্ছে এখান থেকে উঠে চলে আসতে। হায়াত শেখ হেসে বললেন, বিয়ের আগে তো ইজান শেখ এমন ছিলে না, হঠাৎ কিভাবে বদলে গেল? বইয়ের সঙ্গ পেয়ে বদলে গিয়েছি ফুপি। হায়াত শেখ আরও কিছুক্ষণ বসে ঈশানের সাথে কথা বললেন। তিনি এবারে উঠে নিজের রুমে গিয়েছেন। পদ্মও উঠে গেল, আর সাথে সাথে ঈশান পদ্মের হাত ধরে ফেলল। উঠে যাচ্ছ কেন?
তা না হলে এখানে বসে কি করব? আপনার লাগাম কথাবার্তা শুনবো? আশ্চর্য, আমি কি আগে শুরু করেছি নাকি? হাত ছাড়ুন আমার। ছাড়লে কোথায় যাবে? পদ্ম একটু মজা করে বলল। আপনার থেকে দূরে চলে যাব। সাথে সাথে ঈশান পদ্মকে বুকে টেনে নিল। হুম, কোথাও যেতে দিব না। আমার বক্ষস্থলে একেবারে লুকিয়ে রেখে দেব। ভালো লাগছে না এসব। ছাড়ুন, কেউ এসে পড়লে তখন কি ভাববে? ঈশান ছেড়ে দিল পদ্মকে। যাও, এই জান আর আটকাবে না তোমাকে। ছাড়া পেয়ে পদ্ম ছুটে চলে গিয়েছে। আর ঈশান একা একা বসে ফোন টিপছে। রাতে সবাই একসাথে ডিনার করলো। ডিনার শেষে সবাই বসে বসে কথা বলছে। তুমি নাকি অন্য হসপিটালে চাকরি নেবে, তোমার মা বলল। হ্যাঁ। এই কথা কেন বলছো? ওই হসপিটালে সমস্যা কোথায়? আর তুমি তো প্রথম থেকে ওখানেও আসো, হঠাৎ কি এমন হলো যে এরকম সিদ্ধান্ত নিয়েছো? কোনো সমস্যা হয়েছে কি? না, আসলে আমি চাচ্ছি না ওখানে থাকতে। অবশ্যই কোনো সমস্যা হয়েছে দেখেই তো আমি থাকতে চাচ্ছি না। কি হয়েছে খুলে বলো। আমার বিষয়ে আমাকে ভাবতে দাও, সব ম্যানেজ করে নেব। এইসব ছাড়া আর কী বা বলবে? শোনো ইজান, তুমি ভুলে যেও না, পদ্মা কিন্তু তোমার জীবনের সাথে এখন জড়িয়ে আছে। সবসময় নিজের কথাকে বেশি গুরুত্ব দিলে হবে না। মেয়েটা তোমার ভরসায় থাকবে সারা জীবন, তার কথা ভেবে সিদ্ধান্ত নিও। মা বাবাকে তো পাত্তা না দাও। তুমি তো মনে করো আমরা তোমার ভালো চাই না, কখনো আমার কথা পাত্তা দিয়েছো? নিজের যা মনে আসে তাই করো, কেয়ারলেস ছেলে কোথাকার। ঈশান খুব কষ্ট করে কথাগুলো হজম করলো। কি বলেছে আমি তোমাদের পাত্তা দিই না? তোমার কথা আমি পদ্মকে বিয়ে করেছে। হ্যাঁ, মানছি আমি তোমার শুধু একটা কথা শুনিনি, তুমি চেয়েছিলে আমি সেনাবাহিনীতে জব করি। এই কথাটাই শুনিনি। কিভাবে তুমি আমাকে এসব অপবাদ দিচ্ছ? এমন না তো তোমাদের কোনো কথা আমি কখনো পাত্তাই দিই না। আর পদ্ম, তাকে কি আমি অসুখ রেখেছে? ওই হসপিটাল থেকে আরও ভালো হসপিটালে চাকরি করব। কেন ওই হসপিটালে থাকবো না সেটা নিয়ে আর যেন কেউ মাথা না ঘামায়। এসব কথা শুনতে পারে না আমি। আর কি বলেছ? কেয়ারলেস ছেলে? কোন ভিত্তিতে এটা বলেছ? কি এমন করেছি যে তুমি আমাকে এরকম উপাধি দিয়েছ? আমি বাচ্চা ছেলে না যেসব কথা মেনে নেব। যদি নেক্সট টাইম এসব কথা কেউ আমাকে বলে, আমি কিন্তু শোনার জন্য বসে থাকবো না। ঈশান হন হন করেই চলে গেল উপরে। পদ্ম ভয়ে চুপসে গিয়েছে। কখনো ঈশানকে এইভাবে কথা বলতে দেখেনি সে। তার জন্যই তো এইসব হচ্ছে। মাথা কাজ করছে না। যদি বাসার সবাই জেনে যায় তার জন্য ঈশান এমন করছে, তাহলে তো সবাই তাকে ভুল বুঝবে। অনুশোচনায় পদ্মের চোখ দিয়ে পানি পড়ছে। আবার কেউ দেখে ফেলার আগেই মুছে ফেলছে। হুমায়ুন শেখ রেগে বললেন, এই ছেলে সব সময় এমন করে। ছেলেকে ঠিকঠাক শাসন করতে পারোনি মুনিরা। তোমার ছেলে তার বাবার সাথে এভাবে কথা বলছে, একটিবার ডাকও দেওনি। নিজের মর্জি মতো চলবে সে। দুনিয়া তো সোজা না। তোমার আশকারা পেয়ে ইজন এমন অভদ্র হয়েছে। হুমায়ুন শেখের কথায় মুনিরা শেখ কেঁদে ফেললেন। হায়াত শেখ বললেন, এত বড় ছেলে কে কি শাসন করবে? তুই কি মাকে কম জ্বালিয়েছিস নাকি? কেমন বদ ছিলি, আমি কি কিছু জানি না? আর ইজহান যে ডক্টরও ভালো হসপিটালে চাকরি করতে পারবে। তুই কেন মুনিরাকে বকাবকি করছিস? অবুঝের মতো ব্যবহার। আর তোর ছেলে তোর মতোই হয়েছে, বাপকা বেটা। হুদাই ক্যাসাল বন্ধ কর, তোর ডাক দেওয়া উচিত হয়নি। ওর ভালো ও ছাড়া কেউ বুঝবে না। হায়াত শেখের কথায় হুমায়ুন শেখ একেবারেই চুপ হয়ে গেলেন। তিনি ধপাধপ পায়ে চলে গেলেন। মনিরা শেখ পদ্মকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। যাই হোক, পদ্ম এতক্ষণে আড়ালে কেঁদেছে। আর এখন তার শাশুড়ির কান্না দেখে আর নিজেকে ধরে রাখতে পারল না। মনিরা শেখ পদ্মকে জড়িয়ে ধরে বলল, আমার কপালটা খারাপই ছিল মা। আমার ছেলের সাথে বিয়ে দিয়ে তোমার জীবনটাও খারাপ করে দিলাম। আমাকে তুমি ক্ষমা করে দিও পদ্ম। বেশ কিছুক্ষণ মনিরা শেখ পদ্মকে জড়িয়ে ধরে নানা কথা বলল। হায়াত শেখ দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ বউ আর শাশুড়ির কান্না দেখল। তোমরা দুজন গিয়ে এখন তাদের রাগ ভাঙাও, ওদের বোঝাও, আর কান্নাকাটি করো না, অনেক রাত হয়ে গিয়েছে। পদ্ম পা টিপে টিপে রুমে আসলো। পুরো রুম অন্ধকার করে রেখেছে ঈশান। বাহিরের আবছা আবছা আলো বারান্দায় এসে পড়েছে। পদ্ম ভয় পেয়ে দৌড়ে ঈশানের কাছে আসলো। পদ্ম ঈশানকে পিছন দিক থেকে জড়িয়ে ধরল। ঈশান হাত সরিয়ে দিল।
আবারও পদ্ম ঈশানকে একইভাবে জড়িয়ে ধরেছে, তাও আগের থেকে আরও শক্ত করে। ঈশানের গম্ভীর কণ্ঠ শোনা গেল। পদ্ম, তোমাকে আমার থেকে ছাড়াতে 1 মিনিটও লাগবে না, সো চোরাচুরি করার আগে ছেড়ে দাও। পদ্ম মোলায়েম কণ্ঠে বলল। ডক্টর সাহেব এত রাগ কেন করছেন? ভালোবাসি তো। ঈশান আর ছাড়ানোর চেষ্টা করলো না। এভাবেই কিছু সময় দুজনে দাঁড়িয়ে থাকলো। পদ্ম ঈশানকে ছেড়ে সামনে দাঁড়া করালো। পদ্ম ঈশানের চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল। সবসময় রাগ করলে হয় না, অনেক সময় কিছু কথা শুনে থাকতে হয়। বড়রা কখনো খারাপের জন্য বলে না, আর বাবারা তো একদমই না। এভাবে হুটহাট মেজাজ গরম করা কিন্তু উচিত নয়। ঈশান চোখ ছোট ছোট করে পদ্মকে দেখল। কিভাবে পদ্ম ছেলে মানুষই ছেড়ে একদম একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মতো কথা বলছে। ঈশান পদ্মকে টেনে দেয়ালের পাশে দাঁড়া করালো। যদিও সে ব্যথা পেয়েছে, তাও টু শব্দ অবধি করেনি, মুখ খিচে রইল। ঈশান পদ্মের পাশে দেয়ালে হাত রেখে বলল। তারপর? পদ্ম ঘাবড়ে গেল। তারপর আর কি? আর বলবেন না ম্যাডাম, আপনার কথা বলা শেষ? পদ্ম আমতা আমতা করে বলল। ঘুমাবো, চলুন না। ঈশান পদ্মের কথা শুনল, পদ্মের হাত ধরে রুমে নিয়ে আসলো। পদ্ম এক কোণায় গুটি সুটি মেরে শুয়ে আছে। ঈশান তা দেখে পদ্মকে টেনে তার কাছে নিয়ে আসলো। পদ্মের মাথাটা তার বক্ষে মিশিয়ে বলল। পদ্ম, তোমার ডাক্তার সাহেব দিন দিন অভদ্র হয়ে যাচ্ছে। সে আর ভদ্র বড়ের মতো সেজে থাকতে পারছে না। মনে খুব প্রেমের পিপাসা পেয়েছে পদ্মফুল। কেন এমন হচ্ছে বলো তো? পদ্ম ঈশানের কথা শুনছে। কিছুক্ষণ আগে যে ঝামেলাটা হয়েছে তা যেন ঈশানের মনেই নেই। বোঝাই যাচ্ছে না একটু আগে শেখবাড়ির উপরে যুদ্ধ বয়ে গিয়েছিল। পদ্মের খুব হাসি পাচ্ছে। শুয়ে শুয়ে ঈশানের কথা শুনছে আর হাসছে। রুমটা অন্ধকার, তাই পদ্মের হাসি ঈশান দেখছে না। পদ্ম কথা বলছে না দেখে ঈশান পদ্মকে ছেড়ে দিয়ে বলল। কথা বলছো না কেন? পদ্ম হেসে হেসে বলল। কি বলবো? ওয়েট, তুমি কি হাসছো? পদ্মের চোখগুলো আচমকা বড় হয়ে গেল, সাথে সাথে হাসি বন্ধ হয়ে গেল তার। কখন? কোথায়? না তো, আমি একটু তো হাসিনি। তাই হাসুনি? না। তাহলে লাইট অন করে দেখি। আরে তার দরকার নেই। হ্যাঁ, আমি একটু হেসেছিলাম। দেখেছো, ইজান তোমার হাসি অন্ধকারে অনুভব করতে পারে। পদ্ম এসব কথা না শোনার জন্য বলল। আচ্ছা, আপনি কেন ওই হসপিটালে আর চাকরি করবেন না? আমার জন্য কি? ঈশান গম্ভীর কণ্ঠে বলল। জি, সেজন্যই করবো না। আচ্ছা, আমি বলি কি, আপনি ওই হসপিটালে চাকরিটা করুন। এভাবে তো হয় না। ঈশান পদ্মকে পুরো কথা শেষ করতে দিল না, তার আগেই চুপ করিয়ে দিল। তোমার কোনো রকম কথা এই বিষয়ে শুনতে চায় না। যখন তুমি আমার জীবনে ছিলে না, আমার সব সিদ্ধান্ত আমি একাই নিয়েছি। যদি আমার সাথে ঝামেলা না করতে চাও তাহলে আর কথা বলবে না এগুলো নিয়ে। পদ্ম একেবারে চুপসে গেল। এত তেরা সে কখনো দেখেনি। ঈশান অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। পদ্ম পিছন থেকে জড়িয়ে ধরেছে। ঈশান নিজেও ধরল, আবার কিছু বলল না। সকাল 9টা। ঈশানের ঘুম ভেঙেছে। ঘুম থেকে উঠে পদ্মকে পাশে পেল না। সে ভালো করেই জানে পদ্ম এখন থাকবে না। নিশ্চয়ই নিচে মুনিরা শেখ আর হায়াত শেখের কাছে গিয়েছে। ঈশান উঠে ফ্রেশ হতে গেল, তারপরে চশমা পরে ফিটফাট হয়ে নিচে নেমেছে। পদ্ম মুনিরা শেখের সাথে নাস্তা বানাচ্ছে, আর ঈশান তার ফুপ্পির সাথে কথা বলছে বসে বসে। মুনিরা শেখ পদ্মকে বলেছে ঈশানের জন্য নাস্তাটা নিয়ে যেতে। পদ্ম তাই করল। ঈশানের নাস্তাটা টেবিলে রেখে আসলো। খেতে আসুন। ঈশান উঠে নাস্তা করতে গেল। পদ্ম সাথে দাঁড়িয়ে আছে। ঈশান পদ্মের হাত ধরে বলল। তুমি নাস্তা করেছো? পদ্ম মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ, করেছি। ঈশান পরোটা মুখে দিয়ে বলল। আমাকে ছাড়াই খেয়ে নিলে? পদ্ম ঈশানের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল। মা আর ফুপি জোর করেছিল। আচ্ছা, সমস্যা নেই। ঈশান নাস্তা শেষ করে উঠে চলে গেল উপরে। পদ্ম রান্নাঘরে মনিরা শেখ আর হায়াত শেখের কাছে দাঁড়িয়ে আছে। সে আর উপরে যায়নি, নিচেই তাদের সাথে দাঁড়িয়েছিল। ঘড়িতে 12টা বাজে। ঈশান তাকালো ঘড়িতে। পদ্ম এখনও পর্যন্ত রুমে আসেনি। ঈশানের খুব রাগ হলো। পদ্ম একবারও রুমে আসলো না। অবশেষে দীর্ঘ সময়ের পর পদ্ম রুমে আসলো। ঈশান ফোনে কথা বলছে।
পদ্ম তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকলো, একেবারে গোসল করে বের হলো। ঈশান বারান্দায় দাঁড়িয়ে আছে গ্রিল ধরে, যেন দেখে মনে হচ্ছে কত কষ্ট আছে। পদ্ম পিছন থেকে ঈশানকে দেখছে। গালের সেই দাড়ি, চশমা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। রুমের আয়নার সামনে দাঁড়িয়ে পদ্ম চুলগুলো তোয়ালে থেকে খুলে দিল। ঈশান পদ্মের পাশাপাশি এসে দাঁড়িয়েছে। পদ্ম সোজাসুজি ঈশানের দিকে না তাকিয়ে আয়নায় দেখছে। ঈশান পদ্মের ভিজা চুলে হাত দিয়ে বলল। পদ্ম ঈশানের দিকে তাকিয়ে বলল, এত তাড়াতাড়ি গোসল করেছো কেন? এমনি করে ফেলেছি। রুমে শুনে কেন একবারও? ঈশান মজা নিতে বলল। আসলে কি হতো? আদর দিতাম। সারাদিন এগুলোই ভাবেন তাই না? না, তোমাকে যখন দেখি তখনই ভাবি। বুঝছো সুন্দরী? একবার ম্যাডাম, একবার পদ্মফুল, আর একবার সুন্দরী। এত নামে কেন ডাকেন? ভালোবেসে ডাকি। তুমি তো ছোট মানুষ, তাই বুঝো না আমার ভালোবাসা। ভালোবাসার কথা শুনেই পদ্ম হেসে দিল। তাই কতটুকু ভালোবাসেন? ভালোবাসা পরিমাপ করা যায় না, আমি চাইও না পরিমাপ করতে। পদ্ম, তোমার ভেজা চুলে একটা চুমু দিই। পদ্ম মনে মনে বলল। সবই তো করে, আমার অনুমতিও নেয়। পদ্ম কিছু বলছে না। পদ্ম বুঝে ওঠার আগেই পদ্মকে টেনে তার ভেজা চুলে একটা চুমু এঁকে দিল। এখন তো অনুমতি নিচ্ছে, পরে এটাও নিব না। পদ্ম দৌড়ে নিচে আসলো। ইস, লোকটার সামনে 1 মিনিটও থাকা যায় না। কিছু না কিছু বলে তাকে লজ্জা দেবেই ঈশান। দিন দিন বয়স হচ্ছে আর নির্লজ্জ হচ্ছে। বিকেল 5টা। ঈশানের হসপিটালের সিআই রাশিদুল ইসলাম এসেছে শেখ ভিলায়। তিনি বসে চা খাচ্ছেন, কিন্তু ঈশান এখনও আসছে না। হুমায়ুন শেখ তার পাশের সোফায় বসেছেন। যখন থেকে রাশিদুল ইসলাম জেনেছে ঈশান কাউকে কিছু না বলে তার স্ত্রীকে নিয়ে সাজিক থেকে চলে এসেছে, তখন থেকেই তিনি ভেবে রেখেছেন ঈশানের সাথে সরাসরি কথা বলবে। কখনো ঈশান এমনটা করেনি। তিনি ভাবতেই পারছেন না যে ঈশান তাকে কিছু না জানিয়ে সেখান থেকে চলে এসেছে। মূলত তিনি ঈশানকে খুব ভালো করে জানেন। দেখেই আজ শেখ ভিলায় এসেছেন। হয়তো কোনো ঝামেলা হয়েছে। হসপিটালে 3 জন ডক্টরকে দিয়ে রাশিদুল ইসলাম কল দিয়েছিল ঈশানকে, কিন্তু সে ধরেনি। বুঝেছে কিছু একটা হয়েছে, কারণ ঈশান কখনো এমনটা করেননি। যতবার হসপিটাল থেকে ঘুরতে যেত, সে কোনো সমস্যা হলে সর্বপ্রথম রাশিদুল ইসলামকে জানাতো। ঈশানের এমন কাণ্ডে রাশিদুল ইসলাম অবাক প্রায়। মনিরা শেখ পদ্মকে উপরে পাঠিয়েছেন ঈশানকে নিয়ে আসার জন্য। যেহেতু ঈশান ঘুমাচ্ছে, তাই পদ্ম ঈশানকে ডাকতে গিয়েছে। পদ্ম ঈশানের হাত নাড়িয়ে বলল। শুনছেন? ঈশানের দিক থেকে কোনো সারা শব্দ নেই। পদ্ম আবারও ডাকলো ঈশানকে। ঈশান হক চকিয়ে উঠে বসে পড়েছে। ঈশান চুলে হাত দিল। আমার চশমা দাও। পদ্ম তড়ি ঘড়ি করে চশমা দিল ঈশানের। ঈশান নিচে যাওয়ার আগে পদ্ম তাকে উদ্দেশ্য করে বলেছে, উনি যদি চান আপনি হসপিটালে ফিরে যান তাহলে তাই করবেন, না হলে আমি কিন্তু গ্রামে চলে যাবো। ঈশান চোখ মুখ শক্ত করে বলল। এর উত্তর আমি পরে এসে দিব। ঈশান নিচে এসে বসে আছে। রাশেদুল ইসলাম ঈশানকে এই পর্যন্ত 3 বার জিজ্ঞাসা করেছে কেন সে কাউকে কিছু না বলে চলে এসেছে। তিনি ঈশানের কাছ থেকে উত্তরের অপেক্ষায় বসেছিল, কিন্তু প্রতিবারই ফলাফল শূন্য এসেছে। ঈশান কিছু বলছে না। ঈশানের কিছু না বলার কারণ হচ্ছে এখানে হুমায়ুন শেখ বসে আছেন। তার বাবার সামনে এই কথা কোনো মতেই বলা যাবে না। রাশেদুল ইসলাম আবারও বলল, দেখো ঈশান, আমি তোমাকে সবার থেকে আলাদা ভাবি। সব কিছুতেই তোমাকে গুরুত্ব দেই বেশি। এই পর্যন্ত তোমাকে কয়েকবার জিজ্ঞাসাও করেছি কেন এভাবে না বলে চলে এসেছো, কিন্তু তুমি কোনো কিছুই বলছো না। এসব তোমার থেকে আশা করতে পারছি না ঈশান। ঈশান উঠে পড়ল। স্যার, আমি আপনার সাথে পার্সোনালভাবে কথা বলতে চাই। আমার রুমে আসলে ভালো হয়। রাশেদুল ইসলাম ঈশানের সাথে তার রুমে গেল। স্যার, আপনার হসপিটালের সিনিয়র ডক্টর শানের শাহরিনের ব্যবহারে আমি খুবই লজ্জিত। রাশেদুল ইসলাম অবাক হলেন, কারণ ওনার জানা মতে ঈশান আর সানায়ার মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল। মানে বুঝছি না ঈশান, খুলে বলো সব। আসলে স্যার, সানায়া ম্যাম আমাকে পছন্দ করত। তার পছন্দের আকার ভিন্ন ছিল। আশা করি বুঝবেন কিসের কথা বলছে। আমার বিয়ে হয়েছে, উনি সেটা জানেন। তারপরও তিনি মেনে নিতে পারছেন না।
আমি মিথ্যে বলবো না, আমি ওনাকে অপমান করেছি। প্রত্যেক পদে পদে তাকে বুঝিয়েছি আপনাকে মেনে নিতে হবে, আমি বিবাহিত। হসপিটালে থাকাকালীন সময়ে তিনি ব্রেক টাইমে আমার সাথে এসে এসব কথাই বলতেন। একটা মেয়ের সাথে আমি কিভাবে কথা বলি বা ঠিক তাদের কী নজরে দেখে সেটা আপনি ভালো করে জানেন স্যার। উনি আমার স্ত্রীর সঙ্গে সবচেয়ে নিকৃষ্ট ব্যবহারটা করেছেন, কাচের গ্লাস দিয়ে পদ্মকে আঘাত করে। শুধুমাত্র আমি বিয়ে করেছি বলে এটা মেনে নিতে শুধুমাত্র আমি বিয়ে করেছি বলে এটা মেনে নিতে পারেনি বলেই এত বাজেভাবে পদ্মকে আঘাত করে। একজন সিনিয়র ডক্টর হিসেবে কিভাবে কাজটা করতে পারে? হয়তো ভবিষ্যতে দেখা যাবে উনি আপনার হসপিটালে কোনো পেশেন্টকে মেরেই ফেলেছেন। এটাও সত্য যে আমি ওনাকে আঘাত করি ঠিক একইভাবে। চাইলে অনেক কিছু করতে পারতাম, তবে আমার মান সম্মান আছে। আমি মেয়েদের সম্মান করে বলি, আমি শুধু ওনাকে বোঝাতে চেয়েছিলাম কাউকে ব্যথা দেওয়ার আগে ভেবে চিনতে দেওয়া উচিত। আমার মনে হয় ওনার জ্ঞান বুদ্ধি সব টাটা বাইবে করে চলে গেছে। ওনার তো প্রাপ্তবয়স্ক হয়েছে, ওনাকে এসব কাজকর্মে মানায় না। স্যার, এখন যদি আপনার মনে হয় আপনি আমাকে আপনার হসপিটালে রাখবেন না, তাহলে আমার কোনো রকম অভিযোগ নেই। তবে আবদার করতে পারবেন না যে আমিও ওইখানে থাকবো, আবার সানায়া ম্যামও ওইখানে থাকবে। এটা হলে আমি আগেই দুঃখিত। রাশেদুল ইসলামের যেন সানায়ার প্রতি এক সমুদ্র পরিমাণ ঘৃণা জন্মেছে। তিনি ভাবতেও পারেননি যে সানায়া এমন একটা কাজ করবে। এরকম ডক্টর থাকার থেকে না থাকা ভালো। আমি বরাবরের মতোই চাই তুমিই থাকো আমার হসপিটালের। আশা করি না করবে না। ঈশান রাশেদুল ইসলামের দিকে তাকিয়ে বলল, তাহলে সানায়া ম্যাম? ওর মতো ডক্টর আমার হসপিটালে থাকলে আমার মান সম্মান যাবে। কাল থেকে যেন তোমাকে আমি হসপিটালে দেখি। ঈশান হেসে বলল, জি স্যার। রাশেদুল ইসলাম চলে গেলেন। পদ্মের এতক্ষণ মন উসখুস করছিল কখন রুমে যাবে আর ঈশানের থেকে শুনবে কি হয়েছে। রাশেদুল ইসলাম যাওয়ার পরপরই ঈশান রুমে এসেছে। তার পিছন পিছন পদ্মও দৌড়ে চলে এসেছে। পদ্ম উপরে দৌড়ে এসে হাঁপিয়ে গিয়েছে, বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। ঈশান পদ্মকে এই অবস্থায় দেখে অস্থির হয়ে বলল, কি হয়েছে পদ্ম? খারাপ লাগছে তোমার? এভাবে হাঁপাচ্ছ কেন? পদ্ম কিছুক্ষণ পর স্বাভাবিক হলো। ঈশানের হাত ধরে বলল, উনি যে এসেছেন কি বলেছে? কাল থেকে ওই হসপিটালে যাব। কিন্তু তুমি এইভাবে হাঁপাচ্ছিলে কেন? আরে ওই যে দৌড়ে এসেছি সেই জন্যে। ঈশান পদ্মের দুটো হাত পিছন দিকে থেকে তার এক হাত দ্বারা আবদ্ধ করে বলল, তখন কি বলেছ? কখন কি বলেছি? ঈশান সন্দিহান দৃষ্টিতে পদ্মের দিকে তাকিয়ে বলল, তুমি বলনি গ্রামে চলে যাবে? পদ্ম ঘাবড়ে গেল। অপ্রত্যাশিত হাসি দিয়ে বলল, আমি তো মজা করছিলাম। এবার মজা করার দাম দাও। যতবার মজা করবে ততবার এই ধরনের শাস্তি পাবে। ঈশান পদ্মকে টেনে সম্পূর্ণ তার সাথে মিশিয়ে নিল একেবারে। পদ্মের ওষ্ঠে গভীরভাবে তার ওষ্ঠ মিলিয়ে দিল। বেশ কিছু সময় বাদে ঈশান পদ্মকে ছেড়ে দিল। ঈশান বরাবরের মতোই স্বাভাবিক আছে, কিন্তু পদ্ম সে তো পারছে না। নিজেকে শত শত গালি দিয়ে ফেলল। আর কখনো কারোর সাথে মজা করলেও ঈশানের সাথে ভুলেও মজা করবে না। লোকটা খুব বেশি ভয়ঙ্কর, প্রতিবারই কিছু না কিছু করে তাকে লজ্জা দেবে। এই লজ্জার জন্যই বোধহয় সে একদিন শেষ হয়ে যাবে। ঈশান দুষ্টুমি করে বলল, আর মজা করবে আমার সাথে? পদ্ম থতমত খেয়ে গেল, মাথা নাড়িয়ে বলল, কখনো করব না, আমার শিক্ষা হয়ে গিয়েছে। ঈশান পদ্মের গাল স্পর্শ করে তাকালো। বৃদ্ধ আঙুল দিয়ে পদ্মের গালে ছুঁয়ে বলল, এখন তো মজা করেছো তাই শাস্তি দিয়েছে। কিছুদিন পর মজা না করলেও এমন শাস্তি ফ্রি পাবে। পদ্ম চোখগুলো ছোট ছোট করে বলল, আমার চাই না। ঈশান মুচকি হাসল। তুমি অনিচ্ছুক হলেও দেব। পদ্ম সরে আসলো ঈশানের থেকে, অনেকটাই দূরে চলে এসেছে, একদম দরজার কাছে। মুচকি হাসেন কেন? আপনার সেই সুন্দর দাঁতটা দেখিয়ে হাসবেন। সেই হাসিটা আমার ভীষণ পছন্দের ডক্টর সাহেব। কথাটা বলেই পদ্ম ভূ করে দৌড় দিয়েছে। ঈশান হাসছে, এখন সেই সুন্দর দাঁতটা দেখা যাচ্ছে। তবে হাসিটা না দেখেই পদ্ম চলে গিয়েছে। কি প্রাণবন্ত মেয়ে, আর কি চমৎকার কথাবার্তা। কাছে এসে কথাগুলো বলতে পারে না, দৌড়ে গিয়ে বলে, ইস, এক কিশোরী মেয়ের প্রেমের বাক্য কি শুদ্ধ। সন্ধ্যায় ঈশান সোফায় বসে খবর দেখছে। একা একা ভালো লাগছিল না দেখে ঈশান মনিরা শেখের রুমে গিয়েছে। পদ্ম তার ওড়না দিয়ে নাড়াচাড়া করছে।
আর তার শাশুড়িকে একটা কথা বলবে সে, কিন্তু কেন জানি তার খুব সংকোচ বোধ হচ্ছে। মা, আমার পিরিয়ড হয়েছে। বেশ কিছুক্ষণ পর পদ্ম কথাটি বলতে সফল হলো। মনিরা শেখ হেসে বলল। কথাটি বলতে এতক্ষণ লেগেছে তোমার? পদ্ম মিনমিন করে বলল। মা, আমার লজ্জা লাগে এগুলো নিয়ে কথা বলতে। আমি সরাসরি কারো কাছে বলতে পারি না এগুলো। মনিরা শেখ পদ্মকে সব কিছু দিল। আমাকে এগুলো বলতে কখনো লজ্জা পাবে না, আমি তো তোমার আরেক মা। পদ্ম হেসে দিল। ভাগ্য করে মনিরা শেখের মতন একজন শাশুড়ি পেয়েছে, তিনি খুবই ভালো। পদ্ম হাজার কথা বললেও তিনি বিরক্ত হন না। এই জন্যই পদ্ম মনিরা শেখকে বেশ পছন্দ করে। ঈশান আর রুমে ঢুকলো না। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পদ্ম আর তার মায়ের কথা শুনছিল। এখন যদি রুমে ঢুকে সব চাইতে লজ্জা পাবে পদ্ম, তাই সে চলে গেল রুমে। পদ্ম আজ রুমেই যাচ্ছে না। এই সময়টাতে তার একা থাকতে ভালো লাগে। পদ্মের মনে হয় কিছু কিছু সময় একা থাকা ভালো। জানে রুমে গেলে ঈশান কিছু না কিছু করবে, এমনিতে আছে এক জ্বালায়, তারপরে মন একেবারে বিষিয়ে গেছে। একা একা সন্ধেবেলা ছাদে কাটাচ্ছে। চারিদিকে মৃদু বাতাস বইছে, পদ্মের চুলগুলো উড়ছে, পাশের বাসাগুলো থেকে ছাদে আলো আসছে। এই নিয়ে মাত্র 2বার ছাদে উঠেছে পদ্ম। প্রথমবার ইলনিয়ার সাথে উঠেছিল, আর এখন একা উঠেছে। শরীরটা ঠিক থাকলে আরও ভালো করে এই স্নিগ্ধ সন্ধ্যাবেলাটা উপভোগ করতে পারত, কিন্তু এখন তো তার মনে শান্তি নেই। প্রতিবার এই সময়টাতে পদ্মের মনটা অটোমেটিক্যালি খারাপ হতে থাকে। আজও একই অবস্থা, একটুও ভালো লাগছে না তার। একদম খিচে বসে রইল পদ্ম। ঈশান বেডে শুয়ে শুয়ে ফোন দেখছে। পদ্ম যে রুমে আসেনি আজ, সেটা ঈশান খেয়াল করেছে। জোর করতে চাচ্ছে না পদ্মকে, নিজের ইচ্ছে হলে ঠিকই আসবে, হয়তো এখন লজ্জায় আসতে চাইছে না। রুবিনা খাতুন ঈশানকে কল করছে। ঈশান ভ্রু কুচকিয়ে তাকিয়ে আছে। বেশ কিছু সময়ের পর রিসিভ করলো। ঈশান সুন্দর করে প্রথমেই সালাম দিল। আসসালামু আলাইকুম মা, ভালো আছেন? জি বাবা, ভালো আছি। তুমি আর পদ্ম দুজনেই কেমন আছে বাবা? ঈশান শান্ত কণ্ঠে বলল। এই তো ভালোই আছে। বাবা, একটা জরুরি দরকারি কল দিয়েছিলাম। জি মা, বলুন। বাবা, পদ্মের বার্ষিক পরীক্ষা শুরু হবে 4 দিন পর, ও কি পরীক্ষা দিবে? ঈশান পদ্মের পড়াশোনার ব্যাপারে একদম ভুলেই গিয়েছে। এই গেট টুগেদারের জন্য নিজে নিজে আফসোস করতে লাগলো। কত বড় ভুল হয়ে গেল তার। জি মা, অবশ্যই দিবে। রুবিনা খাতুন বলল। তাহলে বাবা, ওকে কবে গ্রামে নিয়ে আসবে? ঈশান সাথে সাথে বলল। কালই নিয়ে আসবো। আচ্ছা বাবা, তুমি কি কাল আসবে ওর সাথে? জি, আসবো। তারপরে আরও কিছু কথা বলেই রুবিনা খাতুন কলটা রাখলো। ঈশান রুম থেকে বের হয়ে পদ্মকে খুঁজছে, কিন্তু কোথাও মেয়েকে পাওয়া যাচ্ছে না। এক সময়ে ঈশানের মাথাটা ভীষণ গরম হয়ে এলো। এক জায়গায় স্থির হয়েও বসে থাকতে পারে না। ঈশানের এবার টেনশন ধরলো, পদ্ম আসলে কোথায়? মনিরা শেখের কাছে জিজ্ঞাসা করলো পদ্ম কোথায়, কিন্তু তিনিও জানেন না। রুমে আসার সময় ঈশান দেখল ছাদের দরজা খোলা। মন বলছে পদ্ম ওখানে নেই, তাও গেল ছাদে। ঠিকই মহারানী ছাদে বসে আছেন। আগে ছাদে এসে খুঁজলে এত বেশি হয়রানি হতো না। কি সুন্দর বসে বসে পা দোলাচ্ছে, আর এতক্ষণ সে অযথা কষ্ট করেছে। ঈশান দ্রুত পায়ে পদ্মের কাছে গেল। পদ্ম চোখ বন্ধ করে বসে আছে। ঈশানের উপস্থিতি টের পেল না। ঈশান পদ্মের হাত ধরে টান দিয়ে দাঁড় করালো। পদ্ম আচমকা এমন হওয়াতে ভয় পেয়েছে, আর ঈশানের এমন ব্যবহারে সে খুব অভিমান করেছে, আর পেটেও ব্যথা পেয়েছে। পদ্মের চোখে পানি চলে আসলো। তোমায় কত খুঁজেছি আমি জানো? সন্ধ্যাবেলা এখানে বসে আছো কেন? কাউকে কিছু না বলেও একা একা চলে এসেছ। আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, আর ম্যাডাম এখানে বসে বসে সন্ধ্যা বিলাস করছে। পদ্ম কেঁদে দিয়েছে। ঈশান অবাক হয়ে তাকিয়ে আছে। পদ্ম, কাঁদছো কেন? পদ্ম কোনো উত্তর দিল না, মুখে হাত দিয়ে কান্না শুরু করে দিয়েছে। ঈশানের খুব খারাপ লাগলো। একটু বুঝে শুনে কথা বলা উচিত ছিল। মুখটা ছোট করে পদ্মকে টেনে এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে। পদ্ম কান্নারত অবস্থায় বলল। পদ্ম ফুল, কাঁদছো কেন? সে কি জানে না কাঁদলে তার ডাক্তার সাহেবের খুব কষ্ট হয়? আপনি আমাকে এভাবে টান দিয়েছেন কেন? আমি কি ব্যথা পাই না?
প্রত্যেকবার আপনি এমন করেন। কথা বলবো না আমি আপনার সাথে, ছাড়ুন আমায়। পদ্ম ঈশানের থেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ঈশান আরও শক্ত করে জড়িয়ে ধরেছে। তাড়াহুড়োতে ভুলেই গিয়েছে পদ্মের যে পিরিয়ড হয়েছে। সরি, আমি ভুলে গিয়েছিলাম তোমার পিরিয়ড চলছে। আর কখনো এমনটা করবো না, আমার টেনশন হচ্ছিল। পদ্ম অবাক হয়ে গিয়েছে ঈশান কিভাবে কথাটা জানে। সাথে এক রাশি লজ্জায় সে হানা দিল তার কাছে। আপনি কিভাবে জানেন? ঈশান একদম স্বাভাবিক হয়ে বলল, তখন যে তুমি মায়ের কাছে বলেছ আমি শুনেছি। কিন্তু পদ্ম, খবরদার, লজ্জা পাবে না। এটা লজ্জার বিষয় না। আমরা ডক্টররা অনেক কিছু জানি। তোমার কাছে হয়তো কথাটা লজ্জার বিষয় হতে পারে, কিন্তু আমাদের কাছে এগুলো একদম স্বাভাবিক। যেহেতু তোমার ডাক্তার সাহেব একজন মেডিসিন বিশেষজ্ঞ, সো তার এগুলো অনেক মেয়ে মানুষের থেকে শোনা লাগে। আমাদের ডক্টরদের জন্য এগুলো নর্মাল। আর এটার মানে হচ্ছে তুমি একদম সুস্থ আছো। বোকামে, আর ভাবতে হবে না এটা নিয়ে। পদ্ম একটু নর্মাল হলো। ঈশান তো ঠিকই বলেছে। পদ্ম আর লজ্জা পেল না। জড়িয়ে ধরা অবস্থায় মাথা তুলে ঈশানের দিকে তাকালো। কেন খুঁজেছিলেন আমায়? পদ্মের চোখের কোণায় পানি আটকে ছিল। ঈশান তার দুটো হাত দিয়ে পদ্মের চোখের পানিগুলো মুছে দিল। তোমার মা কল দিয়েছিল, 4 দিন পর এক্সাম শুরু। কাল তোমাকে গ্রামে যেতে হবে। পদ্মের বুকটা ধক করে উঠল। কাল আবার ঈশান হসপিটালে যাবে, আর কালই তাকে গ্রামে ফিরতে হবে। মনটা মানতে রাজি হচ্ছে না। আর বিয়ের পর এই প্রথম ঈশানকে ছাড়া থাকবে। বাড়ি যেতে ইচ্ছে করছে না। এখন তো আরও কান্না পাচ্ছে। পদ্ম পরপর ঢোকিল, কান্না যেন না আসে সেই জন্য। কালই কেন যাব? পরশুদিনও তো যেতে পারি। ঈশান পদ্মের দিকে তাকালো। পরশুদিন গেলে এক্সামের সময় আরও ঘনিয়ে আসবে। আর কাল গেলে মোটামুটি কিছু পড়তে পারবে। এখানে তোর বড় হয় না, আবার তোমার বইগুলোও নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কাল গ্রামে যাবে তুমি। আসলে কাল তো আপনি হসপিটালে যাবেন, পরশুদিন গেলে হয় না? না ম্যাডাম, কালই যেতে হবে। প্লিজ। ঈশান পদ্মকে থামিয়ে দিল। শোনো, কোনো রকম এক্সকিউজ শুনতে চাচ্ছি না আমি। কাল মানে কাল। পদ্ম ঈশানকে খুব শক্ত করে কেঁদে দিল ধরে। ঈশান বুঝল না কেন কাঁদছে। ঈশান নরম কণ্ঠে বলল, কি হচ্ছে তোমার? বেশি ব্যথা পেয়েছিলে যখন টান দিয়েছিলাম? পদ্ম মাথা নাড়ালো। তার মানে সে কাঁদছে অন্য কারণে। ঈশান আবারও বলল, তাহলে কেন কাঁদছ? তুমি কি এক্সামকে ভয় পাও? পদ্ম কোনো উত্তর দিল না। যতবারই মনে পড়ে ঈশানকে ছেড়ে তাকে গ্রামে যেতে হবে, ততবারই চোখ ভরে পানি উপচে পড়ে। ভালো লাগে না তাকে ছাড়া। এই কথা কিভাবে বোঝাবে তার ডাক্তার সাহেবকে? আচ্ছা, পদ্ম তো হাসলে তিনি বুঝে যান, তাহলে এই কথা বুঝছে না কেন? নাকি বুঝিও না বোঝার মতো রয়েছে? ঈশান এখন বিরক্ত হলো। অকারণে কান্না করার কোনো মানেই হয় না। হয়েছে, অনেক কেঁদে ফেলেছ। যতবারই কাঁদো আমার জামা কাপড় একদম ভিজিয়ে ফেলো। কোনো কারণ ছাড়া আমাকে জোরে ধরে আমাকে বুকে এসে কান্না করা যাবে না। আপনি তো প্রথমে আপনার কাছে টেনে নিয়েছেন, এখন এমনটা বলছেন কেন? আর একটু কাঁদি। ঈশান খেয়াল করেছে পদ্ম নাক টানছে, আর চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছে। মেয়েটা যে কেঁদে একেবারে লাল হয়ে গেল, সেটা কি মনে আছে তার? টমেটোর মতো লাগছে একদম। না, আর একটুও কাঁদে যাবে না। কাঁদলে অন্য কোথাও কাঁদো, আমার কাছে এসব চলবে না। পদ্মের আরও ঠেলে কান্না আসলো। মানুষটা ভীষণ স্বার্থপর। তার মনের কষ্টগুলো এখন অনুভব করতে পারছে না কেন? খুব তো তখন পটপট করে কথা বলতে পারে। আবার তার বুকে কান্নাও করা যাবে না। পদ্ম ঈশানকে আবারও জড়িয়ে ধরল। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না ডক্টর সাহেব। আমার মন বসবে না ওখানে। বিয়ের পর একদিনও থাকিনি তো আমি। কাল থেকে থাকবো কি করে আমি? আপনি নাকি আমার হাসি অন্ধকারে অনুভব করতে পারেন। আজ যে আমার কষ্ট হচ্ছে সেটা কেন পারছেন আপনি অনুভব করতে? ভালো লাগবে না তো আপনাকে ছাড়া থাকতে। আপনি ছাড়া আপনার পদ্মফুল শূন্য একেবারে। আর আমি 100 বার আপনাকে জড়িয়ে ধরে আপনার বুকে কাঁদবো, কারণ আপনি একান্তই আমার ব্যক্তিগত মানুষ। ঈশান বিস্মিত হয়ে আছে। এসব কথা কি পদ্ম বলছে? মেয়েটা যে অজান্তেই তাকে ভালোবেসে ফেলেছে, এটা কি সে জানে? ইস, আগে এমনটা হবে জানলে এই ট্রিক্স আরও কাজে লাগাতো। ইস, ঈশান ঠোঁট কামড়ে হাসছে পদ্মের কাহিনী দেখে। সকাল 10টা। ঈশান পদ্মকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। সবার কাছ থেকে বিদায় নেওয়ার সময় পদ্মের খুব কান্না পেয়েছিল।
তাও নিজের মনটাকে শক্ত রেখে বাসা থেকে বের হয়েছিল। গাড়িতে উঠেই মনটা হু হু করে উঠল। 14 দিন যেন 1 বছরের মতো লাগবে তার কাছে। বিয়ের প্রথম প্রথম গ্রামে যেতে খুব ইচ্ছে করেছিল, এখন ঢাকা শহরে থাকতে মন যাচ্ছে। ঈশান নিজেই ড্রাইভ করছে। পাশের সিটে পদ্ম মন খারাপ করে বাইরে তাকিয়ে আছে। যতবার মনে পড়ছে ঈশানকে ছাড়া তার থাকতে হবে, ততবার যেন মনটা ভেঙে যাচ্ছে তার। অসহ্য ব্যথা একদম। মাঝে মাঝে পদ্ম ঈশানের দিকেও তাকাচ্ছে। লোকটা একদম শান্তভাবে গাড়ি চালাচ্ছে। পদ্ম নিরাপত্তা ভেঙে ঈশানকে বলল, আমি যে চলে যাচ্ছি আপনার কষ্ট হচ্ছে না? ঈশানের দৃষ্টি সামনের দিকে, পদ্মের দিকে একবারও তাকালো না। না, কেন কষ্ট হবে? তুমি তো এক্সাম দিতে যাচ্ছ, শেষ হলে আবার চলে আসবে। পদ্মের মনটা আবারও ভেঙে গেল। জানি তো কষ্ট হচ্ছে না, আপনার মনে তো আর আমি নেই যে আমার জন্য কষ্ট হবে। আপনার কষ্ট তো হবে অন্য মেয়ের জন্য। ঈশান গাড়িটা থামালো, অবাক চোখে পদ্মের দিকে তাকিয়ে। ইদানিং তার ব্যবহারগুলোর সাথে অপরিচিত সে। গ্রামে যাচ্ছে এই শোকে বোধহয় পাগল হয়ে গিয়েছে। ঈশান পদ্মের দিকে অনেকটা ঝুঁকে এলো, যা দেখে পদ্ম ঘাবড়ে গিয়েছে। কি বললে তুমি? পদ্ম থতমত খেয়ে গেল। না না, কিছু বলিনি। আপনি গাড়ি চালানো বন্ধ কেন করলেন? ঈশান হেসে দিল, তাও আবার সেই সুন্দর হাসিটা। উফ পদ্ম, তুই আজ শেষ। এই হাসি দেখে ঈশান আবার ঠিকঠাক মতো বসলো। পদ্ম বুকে হাত দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। হুটহাট এমন হওয়াতে ঘাবড়ে গেল অনেকটা। ঈশান হেসে বলল, যাকে রেখে আসতে যাচ্ছি তার জন্য তো কষ্ট হচ্ছে, কিন্তু আমি কষ্ট পাচ্ছি এটা দেখলে তো আর ম্যাডাম যেতে চাইবে না। পড়াশোনার বিষয়ে এত ভালোবাসা দেখায় না। পদ্ম মুখটা বাঁকালো। ভেবেছিল ঈশান দেখেনি, কিন্তু ঈশান ঠিকই দেখে নিয়েছে, আর জানেও পদ্ম কেন এমন করেছে। মুখ বাঁকিয়ে লাভ নেই, যদি এমন করো ইসান কিন্তু তোমাকে আর গ্রাম থেকে আনবে না। পদ্ম তেহারাভাবে উত্তর দিল, আমি নিজেই চলে আসবো। যদি একা না আসতে পারি তাহলে মা আর পুষ্পকে নিয়ে সোজা আপনার বাসায় চলে যাব। ঈশান পদ্মকে রাগানোর জন্য বলল, তুমি গ্রাম থেকে এসে দেখবে তোমার সতীন অলরেডি তোমার বরের সাথে সংসার করছে। তুমি কি আসলে বুঝছো না আমি কেন তোমাকে ওখানে এত তাড়াতাড়ি রেখে আসছি? আমি তো আরেকটা বিয়ে করছি, তোমার দাওয়াত রইল, অবশ্যই তোমার বরের বিয়েতে আসবে। আমি আর তোমার সতীন খুবই খুশি হব। পদ্ম যেন তেলে বেগুনে জ্বলে উঠল। ঈশানের কথাটা খুবই বাজে ছিল। এক বউ থাকতেও আবার বিয়ে করার কথা বলছে। পদ্ম কেঁদে ফেলল। ঈশান ভেবেছে পদ্ম রাগ করে কথা শোনাবে, কিন্তু তিনি তো একেবারে কেঁদেই দিল। আপনি খুব খারাপ। আমি আপনার সাথে থাকবো না। এতদিন তাহলে আপনি আমার সাথে অভিনয় করেছেন? আমি তো জানি আপনার আমাকে ভালো লাগে না, কারণ আমি গ্রামের মেয়ে। আপনার চোখে তো শহুরে মেয়েদেরকেই ভালো লাগে। আমাকে কেন লাগবে? দরকার নেই আমাকে গ্রামে দিয়ে আসার। এখানেই নামিয়ে দিন, আমি একাই চলে যেতে পারবো। ঈশান ভেবেছে পদ্ম রাগ করে কথা শোনাবে, কিন্তু তিনি তো একেবারে কেঁদেই দিল। ঈশান পদ্মকে টেনে তার বুকের সাথে মিশিয়ে নিল। পদ্মফুল, আমার চোখে তুমি সবসময় সুন্দর। আমি তোমার সাথে কোনো অভিনয় করিনি, তবে এটা ঠিক বিয়েতে আমার মত ছিল না, আমার মা জোর করেছিল। এই যে তোমাকে আদর দেই, ভালোবাসি, এগুলো আমি মন থেকেই দেই। বিয়ের পরের দিন থেকে আমি তোমাকে মেনে নিয়েছি। প্রথমে মানতে পারছিলাম না, এখন তুমি গ্রামে যাচ্ছ, আমি সহ্য করতে পারছি না। ইসান শেখের জীবনের প্রথম নারী তুমি, যার প্রতি সে এতটা দুর্বল, যাকে না দেখে ইসান তার সকলটা শুরুই করতে পারে না, যার কষ্ট হলে সে নিজেও কষ্ট পায়, যার প্রতি ইসানের বুক ভরা ভালোবাসা রয়েছে, সে মেয়েটি তুমি। তুমি নিতান্তই ভাগ্যবতী মেয়ে। ঈশানের কথা শুনে পদ্ম কষ্টের মাঝেও হাসল। আপনিও অনেক ভাগ্য করে আমার মতো বউ পেয়েছেন, এই কথাও কিন্তু ভুলে যাবেন না। ঈশান হেসে দিল। হুম, একটুও ভুলবো না। পদ্ম ঈশানের বুকে একটা সুন্দর করে চুমু এঁকে দিল। তারপরে গভীরভাবে ঈশানকে জড়িয়ে ধরল। ঈশানও এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে, আর এক হাত দিয়ে ড্রাইভ করছে। দেখতে দেখতে পদ্ম আর ঈশান গ্রামে ঢুকলো। পদ্ম ঘুমিয়ে আছে। সে যে গ্রামে চলে এসেছে তার কোনো খেয়ালই নেই। ঈশান পদ্মের বাসার জন্য এক গাদা জিনিসপত্র কিনেছে, সাথে অনেক বাজারও করেছে। আসার সময় মনিরা শেখ বলে দিয়েছিল ও যেন বাজার করে নিয়ে যায়, কারণ নতুন বর বিয়ের পর প্রথমবার মেয়ের বাড়িতে গেলে বাজার করতে হয়। আর ঈশানও তাই করলো। তার মা যা যা বলে দিয়েছে সে সব কিছুই নিয়েছে,
কিন্তু আফসোসের বিষয় হচ্ছে পদ্ম এগুলো কিছুই দেখতে পেল না। সে তখন ঘুমিয়েছিল। ঈশান পথটা ভুলে গিয়েছে, তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও পদ্মকে জাগালো। ঈশান পদ্মকে ডেকেই যাচ্ছে, কিন্তু পদ্ম ঘুম থেকে উঠছে না। এবার ঈশান পদ্মের মুখে পানি ছেটালো। সাথে সাথে পদ্ম হড়বড় করে চোখ খুলল।